আচ্ছা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমরা কি কিছুক্ষণ ওয়েট করবো নাকি ক্লাস স্টার্ট করে দেবো? রেসপন্স করো তোমরা। ঠিক আছে, কারণ আজকে দুটো টপিক কভার করব, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে আইভি ইনফিউশন এন্ড ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, তোমাদের যদি কারো পিয়ার যাদবের ওল্ড বুক থাকে তাহলে সেখানে দেখো পেজ নাম্বার হচ্ছে 474। হ্যাঁ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, পিয়ার যাদব পার্ট 1। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি তার আগে দেখে নেবো আমরা যে ড্রাগ বলতে কি বুঝি, ড্রাগ এন্ড মেডিসিনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। ভয়েস ক্লিয়ার আসছে? আচ্ছা, ঠিক আছে, শুরু করছি। দেখো যে ড্রাগ বলতে আমরা কি বুঝি, ড্রাগ ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড। কোনো কেমিক্যাল কম্পাউন্ড যখন থাকে তখন সেই কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা ড্রাগ বলে থাকি। কিন্তু মেডিসিন কখন বলবো, কেমিক্যাল কম্পাউন্ড ইউজড ইন ট্রিটমেন্ট, যখন সেই কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা ট্রিটমেন্টে ইউজ করছি, ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করছি, তখন সেটাকে আমরা বলছি মেডিসিন। যেমন এখানে একটা উদাহরণ বলা যেতে পারে যে ড্রাগের উদাহরণ আমরা কি বলতে পারি, যে মরফিন। মরফিন ওয়ান টাইপ অফ ড্রাগ। মরফিনকে কিন্তু আমরা মেডিসিন বলতে পারি না, ঠিক আছে, এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড। কিন্তু মেডিসিন কখন বলবো, মরফিন সালফেট যখন পেন কিলার হিসেবে ইউজ করছি আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে, থেরাপিউটিক পারপাসে, তখন সেটাকে আমরা বলছি যে মেডিসিন। ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা, এখানে দেখো যে the way that a drug introduced into the body, এখানে বলছে যে রুটস ফর গিভিং মেডিসিন অ্যান্ড ইনজেকশন, যে আমরা মেডিসিন এবং ইনজেকশন যে দিচ্ছি সেটা কোন কোন রুটে দিচ্ছি, বা রুট বলতে আমরা কি বলছি। তো রুট বলতে আমরা দ্য ওয়ে দ্যাট এ ড্রাগ ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি, যখন বডিতে যে ওয়েতে ড্রাগ ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন সেই ওয়েটাকে আমরা বলছি যে রুট। ঠিক আছে, দেখো তারপর দেওয়া আছে যে দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ চোজেন অ্যাকর্ডিং টু দ্য স্পিড অফ অ্যাবজর্পশন ডিজায়ার্ড অ্যান্ড দ্য সাইট অফ অ্যাকশন দ্য মেডিকেশন। মানে এখানে কি বলতে চাইছে যে রুটটা কিসের উপর ডিপেন্ড করে, অ্যাকর্ডিং টু দ্য স্পিড অফ অ্যাবজর্পশন, মানে মেডিসিনের যে অ্যাবজর্পশনের যে স্পিড সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে রুট আমরা ডিসাইড করে থাকি, and the site of action of the medication। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট দেখো, রুট ক্যান বি লোকাল রুট।
মানে লোকাল রুটও হতে পারে, সিস্টেমিক রুটও হতে পারে। তো লোকাল রুটের মধ্যে আমরা কি কি দেখবো, যেমন হচ্ছে ফর এক্সাম্পল যেমন দেওয়া আছে দেখো, টপিক্যাল অ্যান্ড ইন্ট্রা আর্টারিয়াল রুট। টপিক্যাল বলতে স্কিনের উপরে আমরা যেটা আর কি ইউজ করে থাকি সেটাকে টপিক্যাল বলা হয়। তারপর দেখো সিস্টেমিক রুট কি, যে ওরাল, সাবলিঙ্গুয়াল আর বাক্কাল, ইনহেলেশন, ন্যাসাল অ্যান্ড প্যারেন্টেরাল। মানে ওরাল রুটকে বাক্কাল বা সাবলিঙ্গুয়াল যে রুট রয়েছে, ইনহেলেশন যেটাকে আমরা পালমোনারি রুট বলে থাকি, ন্যাসাল অ্যান্ড প্যারেন্টেরাল রুট, এগুলো হচ্ছে কি সিস্টেমিক রুট। তারপর দেখো নাম্বার এ, নন প্যারেন্টাল রুট। নন প্যারেন্টাল রুট বলতে আমরা কি বুঝি, এ মেডিসিন অর সলিউশন অ্যাডমিনিস্টার্ড ভায়া এ রুট আদার দেন প্যারেন্টেরাল। মানে বলতে চাইছে এখানে যে এলিমেন্টারি ক্যানেল বাদে যখন আমরা কি করছি, মেডিসিন অ্যাডমিনিস্টার করছি, তখন সেটাকে বলছে যে নন প্যারেন্টাল রুট। মানে প্যারেন্টাল রুটে আমরা দিচ্ছি না। আচ্ছা বুঝতে পারছো, স্ক্রিন শো দেখা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা, সাবলিঙ্গুয়াল আর বাক্কাল বলতে এখানে আমরা কি বুঝি, সাবলিঙ্গুয়াল মানে আন্ডার দ্য টাং যে মেডিসিন আমরা দিয়ে থাকি সেটাকে সাবলিঙ্গুয়াল বা বাক্কাল বলে থাকি, ঠিক আছে। আর ইনহেলেশন মানে ইনহেলার যেমন ইউজ করা হয়, যেটা হচ্ছে ন্যাজাল, সেটাকে আমরা ইনহেলেশন বলি। প্যারেন্টেরাল রুট বলা হয় সেটাকে, প্যারেন্টাল না সরি, হচ্ছে পালমোনারি রুট বলা হয়। আচ্ছা নেক্সট সাইটে আমরা যাচ্ছি। দেখো টাইপস অফ নন প্যারেন্টাল রুট। আমরা যে নন প্যারেন্টাল রুট ইউজ করছি সেটা কি কি, নন প্যারেন্টালের মধ্যে কি কি পড়ছে। তাহলে রুট আমরা দেখলাম দু রকম, একটা হচ্ছে নন প্যারেন্টাল আর একটা হচ্ছে প্যারেন্টাল রুট। তাহলে নন প্যারেন্টাল রুটের রুট যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল হোলস, মানে যেমন আমাদের বডিতে যে ন্যাচারাল হোলস যেমন ওরাল, রেকটাল, ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যাচারাল হোলস। আর প্যারেন্টাল রুটে যেটা হচ্ছে কি, যে আর্টিফিশিয়াল হোলস উইদাউট জিআই ট্র্যাক্ট, মানে জিআই ট্র্যাক্ট বাদে আমরা যেটা আর্টিফিশিয়ালি হোল ক্রিয়েট করছি সেটাকে বলছে প্যারেন্টাল রুট। এবার দেখো যে নন প্যারেন্টাল রুট যে আমরা বলছি এটার কতগুলো টাইপ রয়েছে। মেন 4 টাইপ রয়েছে। একটা হচ্ছে ওরাল রুট, পালমোনারি রুট, টপিক্যাল এন্ড হচ্ছে ইমপ্ল্যান্ট। আচ্ছা বুঝতে পারছো সবাই, বোঝা যাচ্ছে? ঠিক আছে। এবার দেখো যে ওরাল অর এন্টেরাল রুট, মানে ওরাল রুটকে আমরা কিন্তু এন্টেরাল রুটও বলে থাকি। এটা তোমরা মনে রাখবে যে ওরাল রুটকে ধরো এমন কোশ্চেন করতে পারে যে ঘুরিয়ে দিতে পারে যে এন্টেরাল রুট বলতে কি বুঝি। তো তোমরা যদি না ঠিক করে পড়ো তাহলে এটা বুঝতে মানে মনে থাকবে না, ঠিক আছে। তো ওরাল রুটকে আমরা এন্টেরাল রুটও বলে থাকি। ইট ইজ মোস্ট কমন অ্যান্ড হচ্ছে ইজিয়েস্ট রুট। এখানে কোশ্চেন আসতে পারে যে মোস্ট কমন রুট আমরা কোন রুটকে বলে থাকি। তো এক্ষেত্রে হবে ওরাল রুট এবং ইজিয়েস্ট রুট এটা, ঠিক আছে। এর মধ্যে দুটো টাইপ রয়েছে, একটা সাবলিঙ্গুয়াল আর একটা হচ্ছে বাক্কাল। সাবলিঙ্গুয়াল আমরা কখন বলবো, যে ট্যাবলেট প্লেসড আন্ডার দ্য টাং। যখন আমরা ট্যাবলেট কি করছি আন্ডার দ্য টাং, জিভের তলায় দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল। আর বাক্কাল কখন বলবো, যে ড্রাগ হেল্ড বিটুইন চিক অ্যান্ড গাম, মানে যে মাড়ি এবং যে যে গালের মাঝখানে, মানে চিক অ্যান্ড গামের মাঝখানে যখন আমরা ট্যাবলেট হচ্ছে হোল্ড করে রাখছি থ্রু দ্য বাক্কাল মিউকোসা, তখন সেটাকে আমরা বলছি বাক্কাল রুট। আচ্ছা স্ক্রিনটা বড় করতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছ না, পিডিএফ এ দেখতে পাবে, স্ক্রিনে হয়তো একটু প্রবলেম হচ্ছে। অনন্যা সরকার দেখতে পাচ্ছ? ঠিক আছে। নাম্বার 2 দেখো, পালমোনারি রুট, যেটাকে আমরা বলছি ইনহেলেশন। ঠিক আছে, পালমোনারি রুট অর ইনহেলেশন যেটাকে আমরা বলছি। দ্য ইন্ট্রোডাকশন অফ ড্রাগ ইন ফিউম ফর্ম ইনটু দ্য লাংস। কি বলতে চাইছে, যে লাংসে যখন আমরা ফিউম ফর্ম মানে কি, গ্যাসের ফর্মে হচ্ছে ইন্ট্রোডিউস করে থাকছি,
তো ইন থেরাপিউটিক পারপাসের ক্ষেত্রে তখন সেটাকে আমরা বলছি পালমোনারি রুট বা ইনহেলেশন। যেমন মিটার ডোজ ব্রঙ্কোডাইলেটর, যে মিটার ডোজ ব্রঙ্কোডাইলেটর অ্যাজমা পেশেন্টকে আমরা দিয়ে থাকি। তো মিটার ডোজ ব্রঙ্কোডাইলেটর ওয়ান টাইপ অফ পালমোনারি রুটে আমরা দিয়ে থাকি, যেটাকে আমরা ইনহেলেশন বলে থাকি। ঠিক আছে। দেন নাম্বার 3 দেখো টপিক্যাল রুট। টপিক্যাল রুট বলতে আমরা কি বুঝি, যে অ্যাপ্লিকেশন অফ ড্রাগ টু এ ডেফিনিট লোকাল সারফেস এরিয়া অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। টপিক্যাল রুট বলতে বোঝায় যে স্কিনের কিছু একটা ডেফিনিট লোকাল সারফেসে বা মিউকাস মেমব্রেনে যখন আমরা কিছু অ্যাপ্লিকেন্টের মাধ্যমে, যেমন হচ্ছে অয়েনমেন্ট, তো অয়েনমেন্ট আমরা কি করি স্কিনে দিই, মানে যে কোনো একটা টপিক্যাল এরিয়াতে দিই স্কিনের, তো সেটাকে বলছে টপিক্যাল রুট। এখানে মনে রাখতে হবে যে আমরা স্কিনে যে অয়েনমেন্ট গুলো ইউজ করি এটা টপিক্যাল রুটের মধ্যে পড়ছে, মানে স্কিন। ঠিক আছে। তো টপিক্যাল রুটের কিছু সাবটাইপ রয়েছে। কি কি সাবটাইপ রয়েছে দেখো, এখানে দেওয়া আছে ইনাংশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে। ইনাংশন বলতে আমরা কি বুঝি, যে অ্যান অয়েনমেন্ট অর মেডিকেটেড সাবস্টেন্স রাবড ইনটু দ্য স্কিন টু প্রডিউস এ লোকাল অর জেনারেল সিস্টেমিক এফেক্ট লাইক অয়েনমেন্ট। মানে ইনাংশনের মধ্যে কি পড়ছে, অয়েনমেন্ট। অয়েনমেন্ট কি একটা মেডিকেটেড সাবস্টেন্স যেটা আমরা স্কিনের উপর রাব করছি ফর লোকাল জেনারেল সিস্টেমিক এফেক্টের জন্য। তো এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ইনাংশন। নেক্সট দেখো ইনস্টিলেশন। ইনস্টিলেশন বলতে আমরা কি বুঝি, স্লোলি পোরিং or dropping a liquid into a cavity। যখন কোনো ক্যাভিটিতে আমরা ড্রপ বাই ড্রপ লিকুইড হচ্ছে পোরিং করি, মানে দেই আর কি, তো সেক্ষেত্রে সেটাকে আমরা ইনস্টিলেশন বলি। যেমন দেখো ইয়ার অর আই, মানে আমরা কানে এবং চোখে যে ড্রপ গুলো ইউজ করি এটা হচ্ছে ইনস্টিলেশনের মধ্যে পড়ছে। বা ন্যাজাল ড্রপ, ইয়ার ড্রপও হতে পারে, আই ড্রপও হতে পারে, ন্যাজাল ড্রপও হতে পারে। ঠিক আছে। এবার এইখানে একটা কোশ্চেন আসে তোমাদের ইনস্টিলেশন থেকে, যে হাউ টু ইনস্টিল এয়ার ড্রপ ইন চিলড্রেন লেস দেন 3 ইয়ার্স। আচ্ছা, এটা তোমরা কেউ বলতে পারবে যে 3 বছরের কম যদি কোনো চিলড্রেন হয়, মানে এজ লেস দেন 3 ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে ইয়ার ড্রপ যে দেওয়ার টেকনিক সেটা কিভাবে দেবে? কারো জানা আছে এটা? লাভলি কর্মকার, একদম ঠিক। ব্যাকওয়ার্ড, মানে অলওয়েজ পুল দা পিন্না। আমরা যে কানের যে পিন্নাটা রয়েছে, পিন্না পুল করব, মানে টানবো কোন দিকে, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। ঠিক আছে, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। স্নেহা সরকার, ঠিক আছে, একদম ঠিক আছে। অ্যান্ড অ্যাডাল্টদের ক্ষেত্রে তাহলে আমরা কি রকম টেকনিক ইউজ করব বলো, অ্যাডাল্টদের ক্ষেত্রে কি রকম টেকনিক ইউজ করব? ঠিক, আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। অ্যাডাল্টদের ক্ষেত্রে যে টেকনিকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, দেন নেক্সট দেখো ইরিগেশন। ইরিগেশন বলতে আমরা কি বুঝি, এখান থেকেও কোশ্চেন হয়, হ্যাঁ। ইরিগেশন, দ্য ক্লিনজিং অফ এ ক্যানাল অর ক্যাভিটি বাই ফ্লাশিং উইথ ওয়াটার। যখন আমরা কি করছি, ওয়াটার দিয়ে কোনো ক্যানাল বা ক্যাভিটিকে ওয়াশ করছি, ক্লিনজিং করছি, তখন সেই প্রসেসকে বলছি ইরিগেশন। বা ওয়াশিং অফ এ উন্ড, সাচ অ্যাজ কোলনিক ইরিগেশন, যেমন কোলন ইরিগেশন করা হয়, সেটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ইরিগেশন। ঠিক আছে। নেক্সট দেখো যে স্কিন অ্যাপ্লিকেশন। স্কিন অ্যাপ্লিকেশন কি, যে অ্যাপ্লিকেশন অফ ড্রাগ থ্রু ট্রান্সডার্মাল প্যাচেস। একটা প্যাচেস পাওয়া যায় যেটা হচ্ছে তোমার হচ্ছে স্কিনে লাগানো হয়। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রান্সডার্মাল প্যাচ, যেটা স্কিন অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করে থাকি আমরা। দেন দেখো ইনসারশন। যে ইনসারশন বলতে আমরা কি বুঝি, প্লেসমেন্ট অর ইমপ্ল্যান্টিং অফ এ ড্রাগ ইনটু দ্য অরিফিস অর ক্যাভিটিস। ইনসারশন মানে কি, যে কোন বডি অরিফিস বা ক্যাভিটিস, যেমন ধরো
রেকটাম বা ভ্যাজাইনাতে যেমন আমরা সাপোজিটরিজ দিয়ে থাকি, তো এটা কি ইনসারশনের মধ্যে পড়ছে, যে বডি ক্যাভিটি বা অরিফিস যে রয়েছে সেখানে আমরা হচ্ছে ড্রাগ কি করছি, প্লেসমেন্ট করছি বা ইমপ্ল্যান্টিং করছি। দেন দেখো ইনসাফ্লেশন, এটাও ইম্পর্টেন্ট এক্সামের জন্য। The act of blowing a gas, vapor or powder into a cavity or wound by insufflator, মানে a device for blowing powder or gas into a cavity। এখানে একটা এক্সাম্পল আমি যেটা দিয়ে রেখেছি যে এন্ডোস্কোপিতে এক ধরনের গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে। তো এই যে গ্যাস ইউজ করা হচ্ছে বা ভাপর বা পাউডার ইউজ করা হচ্ছে, তো এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে ইনসাফ্লিয়েশন। একটু মনে রাখবে, এন্ডোস্কোপিটা মনে রাখবে, তাহলে ইনসাফ্লিয়েশন মনে থাকবে, এখান থেকে কোশ্চেন আসে। দেন নাম্বার 4 দেখো ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন বলতে আমরা কি বুঝি? ইমপ্ল্যান্টেশন বলতে আমরা বুঝি যে প্লেসিং অফ ড্রাগ ইনটু সলিড ফর্ম ইনটু দ্য বডি টিস্যু। যখন আমরা বডি টিস্যুতে কি করছি, সলিড ফর্মে ড্রাগ প্লেস করছি, ইমপ্ল্যান্ট করছি, তখন সেটাকে বলছে ইমপ্ল্যান্টেশন। যেমন ধরো যে বার্থ কন্ট্রোল ইমপ্ল্যান্ট শোনা আছে তোমাদের, বার্থ কন্ট্রোল ইমপ্ল্যান্ট। তোমরা যদি কেউ কমিউনিটি ফিল্ডে এখন জব করে থাকো তাহলে তোমরা অনেকেই এটা শুনে থাকবে যে বার্থ কন্ট্রোল ইমপ্ল্যান্ট থাকে, যেটা হচ্ছে তোমার ইমপ্ল্যান্ট করা হয়, ঠিক আছে। না কপাটি না, কপাটি না, পিরয়, কপাটি হবে না, অন্তরাও হবে না, এটা একটা ইমপ্ল্যান্টই পাওয়া যায়, এটার আমি ছবি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ এ। হুম, আচ্ছা। তো বার্থ কন্ট্রোল ইমপ্ল্যান্ট যেমন 5 বছরের জন্য দেওয়া হয়, সেরকমই মানে কোনো একটা ইমপ্ল্যান্ট, মেন কথা হচ্ছে তোমাদের এখানে মনে রাখতে হবে যে একটা সলিড ড্রাগ যেটা হচ্ছে বডিতে, বডি টিস্যুতে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, ঠিক আছে। অন্তরা হবে না, অন্তরা হবে না, অন্তরা তো ইঞ্জেকশন। আচ্ছা, অন্তরা কতদিন পর পর দেওয়া হয় বলো তো? 3 মান্থ। 6 মান্থ কে বলছো? 6 মান্থ হবে না, 3 মান্থ। ঠিক আছে, চলো নেক্সট দেখো প্যারেন্টেরাল রুট। প্যারেন্টেরাল রুট বলতে আমরা কি বুঝি, যে আর্টিফিশিয়াল হোলস, মানে আমরা যখন আর্টিফিশিয়াল মানে কি, যে আমরা যখন হাতে করে একটা হোল ক্রিয়েট করছি তখন সেটাকে বলছে প্যারেন্টেরাল রুট। তো প্যারেন্টেরাল রুট কি, মেডিসিন অর সলিউশন অ্যাডমিনিস্টার্ড বাই রুট আদার দ্যান ইনজেস্টেড বাই দ্য মাউথ, মানে আমরা মুখ দিয়ে নিচ্ছি না, ইনজেস্ট করছি না, কিন্তু আমরা কি করছি, একটা আর্টিফিশিয়াল হোল ক্রিয়েট করে সেটার মাধ্যমে যখন আমরা মেডিসিন বা সলিউশন অ্যাডমিনিস্টার করছি তখন সেই রুটকে আমরা প্যারেন্টেরাল রুট বলছি। দেন দেখো যে প্যারেন্টেরাল রুট এর কতগুলো টাইপ রয়েছে, কি কি টাইপ, কি কি টাইপ রয়েছে বলো একটু। আচ্ছা সুস্মিতা পাত্র, কি বুঝতে পারোনি বলো? হ্যাঁ, তো প্যারেন্টেরাল রুটের হচ্ছে 4টে ভাগ রয়েছে মেন। 1 নম্বর হচ্ছে সাবকিউটেনিয়াস, 2 নম্বর হচ্ছে ইন্ট্রামাসকুলার, 3 নম্বর হচ্ছে ইন্ট্রাডার্মাল, আর 4 নম্বর কি ইন্ট্রাভেনাস। এবার দেখো যে সাবকিউটেনিয়াস আর হাইপোডার্মাল ইনজেকশন বলতে আমরা কি বুঝি, ইনজেকশন বিনিথ দ্য স্কিন ইনটু সাবকিউটেনিয়াস টিস্যু। যখন আমরা ইনজেকশন কোথায় দিচ্ছি, বিনিথ দ্য স্কিন, স্কিনের তলায়, কিন্তু সাবকিউটেনিয়াস টিস্যুতে, ইনটু সাবকিউটেনিয়াস টিস্যু মানে স্কিনের তলায়, কিন্তু কোথাও কত দূর পর্যন্ত যাচ্ছে, সাবকিউটেনিয়াস টিস্যু পর্যন্ত যাচ্ছে, সেটাকে আমরা বলছি যে
সাবকিউটেনিয়াস অর হাইপোডার্মাল ইনজেকশন। আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে? সঙ্গীতা ঘোষ, বাকিরা শুনতে পাচ্ছ ভয়েস? হ্যাঁ, ক্লিয়ার আসছে, তোমার হয়তো নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার দেখো যে কমন সাইট, কোন কোন সাইটে আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন দিয়ে থাকি। দেখো এখানে দেওয়া আছে যে টিপিক্যাল সাইটস অ্যাবডোমেন হতে পারে, আপার আউটার আর্ম হতে পারে, অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই। বলছে যে অ্যাবডোমেন মানে ধরো কোনো একটা পেশেন্টকে আমরা ইনসুলিন দেবো, তা ইনসুলিন দিলে সেই যে অ্যাবডোমেনে দিচ্ছি এটা কতটা কিভাবে বলো তোমরা দেখি, দেওয়ার নিয়মটা কিরকম? কত ডিস্টেন্সে দিতে হয় আম্বালিকাল রিজিয়ন থেকে? হুম, 4 ফিঙ্গার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে 4 ফিঙ্গার ডিস্টেন্সে আমরা কি দিচ্ছি, ইনসুলিন দিচ্ছি অ্যাবডোমেনে। ঠিক আছে, আর একটা কোথায় দিতে পারি, যে আপার আউটার আর্ম, আমাদের যে আর্ম রয়েছে তার আপার আউটার আর্মে দেবো, কিন্তু ইনার আউটার আর্মে দেবো, ইনারে দেবো না, ইনার অ্যাসপেক্টে দেবো না, আপার আউটারে দেবো। ঠিক আছে, আর যদি থাইয়ে আমরা দিই তাহলে সেক্ষেত্রে অ্যান্টিরিয়র অ্যান্ড ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য থাই। দেখো ইউজ কোন কোন ক্ষেত্রে আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন দিয়ে থাকি, যে ইনসুলিন, হেপারিন অ্যান্ড ভ্যাকসিন লাইক মিজলস ভ্যাকসিন, তো এই ক্ষেত্রে আমরা সাবকিউটেনিয়াস দিয়ে থাকি। আচ্ছা, তোমাদের এখানে বলো তো, মিজলস ভ্যাকসিন যে আমরা দিয়ে থাকি, মিজলস ভ্যাকসিন ডাইলুয়েট করার কতক্ষণ পর আমরা ডিসকার্ড করব, জানা আছে কারো? 4 আওয়ার, একদম ঠিক। ঠিক আছে, ঠিক আছে, তারপর দেখো যে ইনসুলিন যে সিরিঞ্জ আমরা ইউজ করছি তার ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে 1 ml অর 100 ইউনিটস। ঠিক আছে, আর কত গজ ইউজ করছি, নিডিল যে আমরা ইউজ করছি গজ 25 গজ ফর সাবকিউটেনিয়াস রুট। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে গজ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, নিডিলের যে ইনার ডায়ামিটার মানে একটা নিডিল তার ইনার যে ডায়ামিটার, সেই ইনার ডায়ামিটারকে আমরা গজ বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে বলো তো, যদি গজ যত বেশি হবে তাহলে সেই ইনজেকশনটা সরু হবে নাকি মোটা হবে? হুম, গজ যত বাড়বে তত সরু হবে নিডিল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা দেখো, যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করবো সাবকিউটেনিয়াস এর ক্ষেত্রে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, যদি এখানে হাফ ইঞ্চ নিডিল হয় তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর যদি 5/8 যদি হয় তাহলে সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অত কিছু মনে রাখার দরকার নেই, তোমাদের এটা মনে রাখতে হবে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সাবকিউটেনিয়াস এর ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ডোজ আমরা কতটা দিতে পারি সাবকিউটেনিয়াস ইনজেকশনের ক্ষেত্রে, তো 0.5 to 1.5 ml সলিউশন আমরা অ্যাডমিনিস্টার করতে পারি ইন অ্যাডাল্টে। ঠিক আছে, দেন দেখো যে সেকেন্ড ইন্ট্রামাসকুলার ইনজেকশন, যেটাকে আমরা আইএম বলে থাকি শর্ট ফর্মে।
তো ইন্ট্রামাসকুলার ইনজেকশন কি বলছে, যে ইনজেকশন ইনটু ইন্ট্রামাসকুলার টিস্যু। যখন আমরা কি করছি, যে ইন্ট্রামাসকুলার টিস্যুতে ইনজেকশন করছি, তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রামাসকুলার ইনজেকশন। ইউজুয়ালি আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি, অ্যান্টেরিয়র থাই, ডেলটয়েড মাসল এন্ড হচ্ছে বাটাক্সে ইউজ করে থাকি। দেখো কমন সাইট, আইএম ইনজেকশনের 4 কমন সাইট রয়েছে, 4টে কমন সাইট রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে যে ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট। এটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? মেইনলি অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউজ করা হয় ভেন্ট্রোগ্লুটিয়াল। দেন নেক্সট পয়েন্ট দেখো, ভেন্ট্রোগ্লুটিয়ালে যে আমরা ইউজ করছি, এখানে কোন মাসেল রয়েছে? এখানে দেখো যে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস মাসেল ইন বাটাক ফর ইনজেকশন। আমরা যে ইনজেকশন দিচ্ছি, সেই ইনজেকশনের ক্ষেত্রে কোন মাসেল ইউজ করছি? গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস মাসেল। এটা একটু মনে রাখবে সবাই, হ্যাঁ, যে কোন মাসেল আমরা ইউজ করি। কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে। আচ্ছা, ভেন্ট্রোগ্লুটিয়ালের ক্ষেত্রে আমরা কি ধরনের শেপ ইউজ করে থাকি? ভি শেপ, যেটাকে আমরা ট্রায়াঙ্গল এরিয়া বলে থাকি। নেক্সট দেখো ভাস্টাস ল্যাটেরালিস। এটা সব থেকে ইম্পর্টেন্ট, যতগুলো সাইট রয়েছে তার মধ্যে ভাস্টাস ল্যাটেরালিস আর হচ্ছে ডেলটয়েড, এই দুটো ইম্পর্টেন্ট বেশি। তো ভাস্টাস ল্যাটেরালিস যে সাইট রয়েছে, সেখানে টু অ্যাভয়েড ইনজুরি বিকজ ফর ডেভেলপমেন্ট অফ দ্য গ্লুটিয়াল মাসেল। এটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করছি? ভাস্টাস ল্যাটেরালিস নিউবর্ন, ইনফ্যান্ট এন্ড টোডলারদের ক্ষেত্রে ইউজ করছি। দেখো এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, আমরা কত গজ নিডল ইউজ করছি? ভাস্টাস ল্যাটেরালিস ইনজেকশন দিচ্ছি, সেক্ষেত্রে কত নিডল ইউজ করছি? 25 গজ নিডল। তারপর এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে ভাস্টাস ল্যাটেরালিস যে সাইট রয়েছে, সেখানে আমরা ইনজেকশন দিচ্ছি তো ঠিকই, কিন্তু কি কি মাসেল আমরা সেখানে দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো এখানে দেখো যে ইউজ কোয়াড্রিসেপ ফিমোরিস মাসেল, এ লার্জ মাসেল অন দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য থাই। যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য থাই রয়েছে, তার মধ্যে লার্জ মাসেলের নাম যদি জিজ্ঞেস করে, তাহলে এখানে হবে কোয়াড্রিসেপ ফিমোরিস মাসেল। কটা মাসেল নিয়ে তৈরি হয়েছে? কম্পোস্ট 4 মাসেলস অফ দ্য রেকটাস ফিমোরিস। তাহলে নাম্বার 1 কি মাসেল থাকছে? রেকটাস ফিমোরিস। নাম্বার 2 ভাস্টাস ল্যাটেরালিস, নাম্বার 3 ভাস্টাস মিডিয়ালিস এন্ড নাম্বার 4 হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেল। তোমাদের এই 4টে মাসেলের নাম মনে রাখতে হবে, যে কোয়াড্রিসেপ ফিমোরিস যে মাসেল, সেখানে কতগুলো মাসেলের কম্পোজিশনে হচ্ছে তৈরি হয়েছে। তো 4টে, সেই 4টে নাম তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পায়েল। ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল হচ্ছে বেস সাইট অ্যাডাল্টদের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাডাল্টদের ক্ষেত্রে। ভেন্ট্রোগ্লুটিয়াল বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয় না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস মাসেল, ঠিক আছে, এই ল্যাটেরালিস সাইটে। আচ্ছা, ভাস্টাস ল্যাটেরালিস যে সাইটটা রয়েছে, এক্ষেত্রে আমরা কিভাবে ডিভাইড করব? মানে থাইয়ে তো আমরা দিচ্ছি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য থাই, তো কিভাবে আমরা সেটাকে ভাগ করব? দেখো, ইনটু 3 পার্টস ইন হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল প্ল্যান। তাহলে হরাইজন্টাল প্ল্যান এন্ড ভার্টিক্যাল প্ল্যানে আমরা কি করব? 3টে পার্টে ডিভাইড করব। ডিভাইড করার পর আউটার মিডল পার্ট যেটা রয়েছে, মানে মিডিলের আউটার পার্টটাকে আমরা ইনজেকশনের জন্য ইউজ করব। তোমরা যদি কেউ ভ্যাকসিনেশন দিয়ে থাকো, তাহলে তোমরা এটা জানবে ভালোভাবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ভাস্টাস ল্যাটেরালিস সাইটটা মেনটেন করা হয়। হ্যাঁ, দেন নেক্সট দেখো ডরসাল ডরসোগ্লুটিয়াল সাইট। ডরসোগ্লুটিয়াল সাইট কোনটাকে আমরা বলবো? যে ডিভাইড বাটাক ইনটু 4 কোয়াড্রেন্ট বাই ড্রয়িং অ্যান ইমাজিনারি লাইন বিটুইন posterior superior iliac spine and greater trochanter of femur। মানে গ্রেটার ট্রকেন্টার অফ ফিমার অ্যান্ড posterior superior iliac spine, এটাকে আমরা কি করব? যে 4 কোয়াড্রান্টে হচ্ছে আমরা ইমাজিনারি লাইন করে নেব, ঠিক আছে? তারপর ইউজ
আউটার আপার কোয়াড্রেন্ট ফর ইনজেকশন। এবার ইনজেকশনের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, যে আউটার আপার কোয়াড্রেন্ট, আউটার আপার মানে উপরের যে কোয়াড্রেন্ট আউটার সাইডে সেটা আমরা ইউজ করব। এক্ষেত্রে ডরসোগ্লুটিয়াল সাইটে যদি আমরা অ্যাবনর্মাল অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে সেক্ষেত্রে সিয়াটিক নার্ভ ড্যামেজ হতে পারে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা সিয়াটিক নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে কি হতে পারে, প্যারালাইসিস হতে পারে। নেক্সট দেখো মিড ডেল্টয়েড সাইড, এটাও ইম্পর্টেন্ট, যে ডেল্টয়েড সাইডে আমরা ইনজেকশন দিচ্ছি কোন ক্ষেত্রে, ইনজেকশন ইনটু লার্জ ট্রায়াঙ্গুলার মাসেল ডেল্টয়েড দ্যাট কভার্স দ্য শোল্ডার জয়েন্ট। আমাদের শোল্ডার জয়েন্টের কাছে যে ট্রায়াঙ্গুলার মাসেল, যেটাকে আমরা ডেল্টয়েড মাসেল বলি, সেই মাসেলটা যখন আমরা ইউজ করছি তখন সেটাকে আমরা বলছি মিড ডেল্টয়েড সাইড। এবার এখানে দেখো মেইনলি ইউজ ফর ভ্যাকসিনেশন পারপাস, ভ্যাকসিনেশন পারপাসে মেইনলি ইউজ করা হয় ডেল্টয়েড সাইটটা। দিস রুট নট বি ইউজড ফর ইরিটেটিং ড্রাগস, যে ইরিটেটিং ড্রাগস রয়েছে সেই ড্রাগগুলো কিন্তু ইউজ করা হয় না এই ক্ষেত্রে। আমরা কতটা ম্যাক্সিমাম দিতে পারি, যে গিভ আপ টু 1 ml অফ সলিউশন অনলি, তাহলে কতটা আমরা ইনজেকশন পুশ করতে পারি, 1 ml, এর বেশি আমরা ইউজ করতে পারবো না। কোথায় দেবো আমরা ইনজেকশন, যখন আমরা দেবো ধরো ভ্যাকসিনেশন করছো, তাহলে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কোথায় তুমি পুশ করবে, যে ল্যাটেরাল অ্যান্ড আপার অ্যাসপেক্ট অফ দা আপার আর্ম, আপার আর্মের ল্যাটেরাল অ্যাসপেক্টে আমরা যে ভ্যাকসিনেশন করব। ঠিক আছে, নিডল সাইজটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেখো, যে কমন ইনস্ট্রাকশন ফর আইএম ইনজেকশন, তুমি যে আইএম ইনজেকশন দেবে তার কিছু কমন ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে বা ফলো করতে হবে। তো কি কি, নাম্বার 1 হচ্ছে নো মোর দ্যান 3 ml, 2 ml ইন এ ডেল্টয়েড, তাহলে ডেল্টয়েডে আমরা কতটা দিচ্ছি, যে 2 ml, কিন্তু 3 ml এর বেশি দেবো না। কবার দিতে পারি আমরা, ওয়ান টাইমের জন্য দিতে পারি ইন অ্যান অ্যাডাল্ট উইথ নর্মাল মাসকুলেচার, যদি কোনো একটা অ্যাডাল্ট পার্সনের নর্মাল মাসকুলেচার মানে মাসেল ঠিকঠাক রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ml পর্যন্ত দিতে পারবো, কিন্তু 3 ml এর বেশি দিতে পারবো না। নেক্সট দেখো, যে নো মোর 2 ml, এটা কাদের ক্ষেত্রে, যে চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রেও, যাদের হচ্ছে কি আন্ডার ডেভেলপড মাসকুলেচার, কিছু অ্যাডাল্ট রয়েছে যারা খুবই রোগা, যাদের মাসকুলেচার ঠিকঠাক নেই, খুব রোগা, তো তাদের ক্ষেত্রে আমরা 2 ml এর বেশি দেব না। ঠিক আছে, তারপর দেখ এখানে যে ইউজ 20 to 25 গজ নিডল ফর অ্যাকুয়াস সলিউশন। আমরা যদি অ্যাকুয়াস সলিউশন বলতে কি বুঝি, কেউ বলতে পারবে? হ্যাঁ, 2 ml হবে জিন্নাতুন, 2 ml হবে, 2 ml পর্যন্ত দিতে পারবে, 2 ml এর বেশি দিতে পারবে না, মানে 3 ml দেওয়া যাবে না। ঠিক আছে, সেটাই বলতে চাইছে এখানে। আচ্ছা, অ্যাকুয়া সলিউশন বলতে আমরা কি বুঝি, স্টেরাইল ওয়াটার। আর অয়েল বেস সলিউশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, অয়েল বেস সলিউশন বলতে আমরা বুঝি যে অয়েলি বেস কিছু সলিউশন থাকে, সেটাকে আমরা বলছি যে অয়েল বেস সলিউশন। তো অয়েল বেস সলিউশন তুমি যখন দেবে ইনজেকশন, অয়েল বেস কিছু ইনজেকশন, তখন সেক্ষেত্রে তোমরা যখন দেখবে ইনজেকশন ড্র করতে গিয়ে দেখবে কিছু কিছু ইনজেকশন না তেল তেলে ভাব থাকে। ঠিক আছে, তো সেটা থেকে থাকে অয়েল বেস সলিউশন, সে ধরনের ইনজেকশনকে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা 18 to 25 গজ নিডল ইউজ করি। তাহলে 18 to 25 গজ নিডল ইউজ করছি অয়েল বেস সলিউশনের ক্ষেত্রে। আর অ্যাকুয়া সলিউশন
অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে আমি কত নিডল ইউজ করছি, যে 20 to 25 গজ নিডল ইউজ করছি, ঠিক আছে। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে আমরা আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করি, এটা প্রত্যেকেরই জানা, তোমরা সকলেই জানো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিউরিং ইঞ্জেকশন, যখন আমরা ইঞ্জেকশন পুশ করব তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ইউজ করে থাকি। এখানে আরেকটা যেটা, যে ইউজ ডিপার মাসল সাচ অ্যাজ ভেন্ট্রোগ্লুটিয়াল মাসল ইন জেট ট্র্যাক টেকনিক। এবার জেট ট্র্যাক টেকনিকটা কি, যে কোন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি? জেট ট্র্যাক টেকনিক যে হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল মাসলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কেন ইউজ করি? কারণ ডিপ মাসল থাকে ভেন্ট্রোগ্লুটিয়ালে, সেই কারণে। Jet track technique is used for painful and irritating drugs like iron injection. যে আয়রন যে ইনজেকশন গুলো হয়, এগুলো কি হয়, ভীষণই পেনফুল হয়, ইরিটেটিং ড্রাগ ওয়ান টাইপ অফ। তো সেক্ষেত্রে আমরা জেট ট্র্যাক টেকনিক মেনটেন করে থাকি। আরেকটা যেটা মনে রাখতে হবে, যে নেবার যখন তুমি পেশেন্টকে ইনজেকশন দিচ্ছ, তখন পেশেন্টকে বলতে হবে যে যে সাইডে আমি ইনজেকশন দিলাম সেখানে আপনি রাব করবেন না, মাসাজ বা রাব করবেন না, অনলি প্রেসার, মানে এমনি জাস্ট ধরে থাকবে ড্রাই গজ দিয়ে, ঠিক আছে। দেন দেখো নাম্বার 3, ইন্টারডার্মাল রুট। ইন্টারডার্মাল রুট বলতে আমরা কি বুঝি, যে ইনজেকশন ইনটু দ্য স্কিন জাস্ট বিলো এপিডার্মিস, এপিডার্মিসের জাস্ট নিচে যে ইনজেকশন দেওয়া হয় সেটাকে আমরা এপিডার্মাল রুট বলে থাকি, বা এপিডার্মাল ইনজেকশন বলে থাকি, শর্ট ফর্মে আইডি বলা হয়। ইট ইজ ইউজড ইন গিভিং সিরামস অ্যান্ড ভ্যাকসিন বিসিজি। তোমরা প্রত্যেকেই জানো যে বিসিজি ভ্যাকসিন ইন্টারডার্মালি দেওয়া হয়। আচ্ছা, জেট ট্র্যাক টেকনিকটা বুঝতে পারোনি। জেট ট্র্যাক টেকনিকটা হচ্ছে কি বলতো, প্রথমে তুমি ওই যে ভেন্ট্রোগ্লুটিয়াল যে মাসেলটা রয়েছে সেখানে আগে হচ্ছে প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট করে সেটাকে হোল্ড করে তুলতে হবে, তুলে নিয়ে তারপরে ইনজেকশন পুশ করতে হবে। তো এই যে টেকনিক, এটাকে জেট ট্র্যাক টেকনিক বলছে। আমি তোমাদের ছবি ছবি দিয়ে দেবো গ্রুপে জেট ট্র্যাক টেকনিকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। আর জেট ট্র্যাক টেকনিকটা তোমরা প্রত্যেকে ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, অয়েল বেস সলিউশন বলতে কি বলতো, ওই যে অয়েলি একটা মিক্সচার থাকে ইনজেকশনের মাধ্যমে বা কিছু সলিউশনের মাধ্যমে, তখন সেটাকে আমরা অয়েল বেস সলিউশন বলি, মানে অয়েলি কিছু মিক্সচার থাকবে, ঠিক আছে। তোমরা ইনজেকশন দেখলেই বুঝতে পারবে, যখন তুমি ডাইলুয়েট করবে তেল তেলে একটা ভাব থাকে। আচ্ছা, ইন্টারডার্মাল রুটে আমরা কি করি, এএসটি করে থাকি। যে ধরো কোনো একটা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক আমরা ইনজেকশন দেওয়ার আগে কি করি, এএসটি করি, যে অ্যান্টি সেন্সিটিভিটি টেস্ট করে থাকি। আবার টিবি পেশেন্টের ক্ষেত্রেও যে টিউবারকুলিন টেস্টও করা হয়, ঠিক আছে। স্কিন টেস্ট। তো এই ক্ষেত্রেও আমরা ইন্টারডার্মাল রুট ইউজ করে থাকি। আচ্ছা, ইন্টারডার্মাল কোন কোন সাইটে আমরা করব? ইনার সারফেস অফ ফোরাম, আপার সারফেস, আপার অ্যাসপেক্ট অফ অ্যান্টেরিয়র চেস্ট, এন্ড এটা দরকার নেই, যে অ্যান্টেরিয়র চেস্ট, পস্টেরিয়র চেস্ট, বিলো স্ক্যাপুলা, এগুলো দরকার নেই। যেটা মেন আসে সেটা হচ্ছে যে ইনার সারফেস অফ ফোরাম। ধরো কোনো একটা হচ্ছে তুমি একটা পেশেন্টকে টিবি সাসপেক্ট করেছো, তাহলে তার কি হবে, আমরা আগে বলতাম যে মানটু টেস্ট, এখন সিওয়াইটিবি টেস্ট হয়। তো সিওয়াইটিবির ক্ষেত্রে আমরা কি করি, যে ফোর আর্মে হচ্ছে আমরা ইনার সারফেসে স্কিন টেস্ট করে থাকি, যে ওই পেশেন্টের মধ্যে বা ওই ব্যক্তির মধ্যে সেই জীবাণুটা, টিবি জীবাণু রয়েছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউজ ভলিউম লেস দেন 0.5 ml, আমরা কতটা ভলিউম ইউজ করতে পারি, লেস দেন 0.5 ml। আর আমরা যে ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করে থাকি, 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, এগুলো তোমরা প্রত্যেকেই জানো, তো একবার দেখে নেবে, হ্যাঁ। তারপর দেখো, 5 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা রেঞ্জ 5 to 15 ডিগ্রি।
নেক্সট দেখো ইন্ট্রাভেনাস ইনজেকশন। ইন্ট্রাভেনাস ইনজেকশন বলতে আমরা কি বুঝি, যে ইনজেকশন ইনটু এ ভেন অর মোর কমনলি ইনটু এ ইন্ট্রাভেনাস ক্যাথেটার টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। যখন আমরা কি করছি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করছি বা ইনজেকশন দিচ্ছি কোথায়, ভেনে বা ইন্ট্রাভেনাস ক্যাথেটারের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রাভেনাস ইনজেকশন। আচ্ছা এখানে দেখো যে সাম আদার রুটস রয়েছে, এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট রয়েছে, ইন্ট্রা অসিয়াস ইনজেকশন আর একটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন। মানে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে ইন্ট্রা অসিয়াস বলতে আমরা কি বুঝি, বা ইন্ট্রা অসিয়াস ইনজেকশন বলতে কি বুঝি। যখন আমরা ইনজেকশন বোন ইনটু বোন পুশ করছি, মানে বোনের ভেতরে পুশ করছি, তখন সেটাকে আমরা ইন্ট্রা অসিয়াস বলছি। সেরকমই ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন কখন বলবো, যখন আমরা কি করছি, জয়েন্টে ইনজেকশন পুশ করছি, তখন ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন বলা হচ্ছে। এখানে আরো কিছু কিছু আছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট দেখে রাখবে যে ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন কখন বলবো, ঠিক আছে। ইন্ট্রা কার্ডিয়াক ইনজেকশন, স্পাইনাল ইনজেকশন, ইন্ট্রাথিকাল, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু স্টার মার্ক করে নিও। ইন্ট্রাথিকালটা ইন্টু স্পাইনাল ক্যানাল, যখন স্পাইনাল ক্যানালে আমরা ইনজেকশন পুশ করব তখন সেটাকে ইন্ট্রাথিকাল বলে। মানে এখানে মেন তিনটে ইম্পর্টেন্ট, ইন্ট্রাথিকাল, ইন্ট্রা আর্টিকুলার আর ইন্ট্রা অসিয়াস ইনজেকশন, ঠিক আছে। তারপর এখানে দেখো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যে কমন টাইপস অফ ড্রাগ প্রিপারেশন কি কি রয়েছে। এর মধ্যে অ্যাকোয়া সলিউশন, ক্যাপসুল। মানে অ্যাকোয়া সলিউশন বলতে আমরা কি বুঝি, যে ওয়ান অর মোর ড্রাগ ডিজলভ ইন ওয়াটার, যখন কি হচ্ছে ওয়াটারের মধ্যে একটা বা তার বেশি ড্রাগ ডিজলভ থাকছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাকোয়া সলিউশন। যেটা তোমরা বলছিলে কিছুক্ষণ আগে যে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে, ওটা এখানে দেখে নিও সবাই, যে ওয়ান অর মোর ড্রাগ ড্রাগ ডিজলভ থাকবে কার মধ্যে, ওয়াটারের মধ্যে, তখন সেটাকে আমরা অ্যাকোয়া সলিউশন বলবো। তারপর দেখো যে ক্যাপসুল কাকে বলবো, তারপরে হচ্ছে এগুলো একটু জাস্ট দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট না, হ্যাঁ। এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা এই যে দেখো সিরাপ, একবার এক্সামে এসেছিল নর্সিটে, যে সিরাপ বলতে আমরা কি বুঝি, যে এ কনসেন্ট্রেটেড সলিউশন অফ সুগার ইন ওয়াটার টু হুইচ স্পেসিফিক মেডিসিয়ান সাবস্টেন্স, মানে মেডিকেল সাবস্টেন্স আর ইউজুয়ালি অ্যাডেড। মানে কি হচ্ছে, যখন সুগার সুগার মানে ওয়াটারের সঙ্গে সুগার আর তার সঙ্গে কিছু স্পেসিফিক যে মেডিকেল সাবস্টেন্স থাকছে, তখন সেটাকে আমরা সিরাপ বলছি। এটা একটু দেখে রাখবে, বাকিগুলো জাস্ট পড়ে নিও তোমরা, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, দেখে রাখবে, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেফটি মেজার ফর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা এখানে দেওয়া আছে যে 5 রাইটস, তোমরা 10 রাইটসটা মনে রাখবে, ঠিক আছে। 10 রাইটসটা এখানে আমি দিতে ভুলে গেছি, আমি পরে ছবি তুলে দিয়ে দেবো গ্রুপে। 10 রাইটস, 5 রাইটস মেনটেন হয় না, 10 রাইটস। তো 10 রাইটস এর মধ্যে নাম্বার 1 কি, আমি ছবি দিয়ে দেবো খাতা থেকে, ঠিক আছে, এটা দিতে ভুলে গেছি আমি। তো রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের 10 রাইটস রয়েছে। ফার্স্ট ওয়ান কি, যে রাইট পেশেন্ট। রাইট পেশেন্ট মানে কি, আমাকে যে রাইট পেশেন্টকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, সেই কারণে আমাকে কি প্রথমে যে পেশেন্টের নাম নাম ধরে রাখতে হবে। রাইট পেশেন্ট তুমি যে আইডেন্টিফাই করবে তার জন্য নাম ধরে পেশেন্টকে ডাকতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে রাইট ড্রাগ, যে তোমাকে দেখতে হবে যে তোমাকে যে ড্রাগ দিতে বলেছেন ডক্টর, তুমি কি সেই রাইট ড্রাগ দিচ্ছ নাকি অন্য ড্রাগ দিচ্ছ, এটা রিচেক করতে হবে বিএসটির সাথে, ঠিক আছে। দেন 3 নম্বর হচ্ছে যে রাইট ডোজ, কতটা ডোজ দিতে বলেছে সেটা। আচ্ছা 14 রাইট, 16 রাইট, তোমরা যত রাইটসই থাকুক তোমরা 10 রাইটসটা মেনলি মনে রাখবে, ঠিক আছে। 10 রাইটসটাই মনে রাখবে।
তোমাদের যে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর যে বুকটা রয়েছে, যেটা কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল, সেই বইয়ে কিন্তু 10 রাইটসই মেনটেন করা আছে, মানে মেনশন করা আছে। হ্যাঁ, WBNC এর বইয়ে 10 রাইটস আছে, তো তোমরা 10 রাইটসটাই পড়বে, 16 বা 14 এগুলো পড়বে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা থার্ড রাইট কি দেখলাম, যে রাইট ডোজ। আমাকে দেখে নিতে হবে যে ডোজ কতটা রয়েছে, রাইট ডোজ মেনটেন করতে হবে। নাম্বার 4 হচ্ছে রাইট রুট, কোন রুটে ডক্টর অ্যাডভাইস করেছেন মেডিসিন দিতে সেটা রিচেক করতে হবে যে রাইট রুট মেনটেন হচ্ছে কিনা। দেন নাম্বার 5 হচ্ছে রাইট টাইম, কোন টাইমে দেওয়া হয়েছে, বিডি করে TDS করে নাকি, সেটা তোমাকে দেখে নিতে হবে, সেই হিসাবে মেনটেন করতে হবে। দেন নাম্বার 6 দেখো, যে রাইট অ্যাসেসমেন্ট। রাইট অ্যাসেসমেন্ট কিভাবে করবে, যে রিচেক BST, তোমার কাছে যে BST রয়েছে পেশেন্টের, সেটা দেখে তুমি রাইট অ্যাসেসমেন্ট করবে। দেন রাইট ডকুমেন্টেশন। রাইট ডকুমেন্টেশন হচ্ছে 7 নাম্বার, হচ্ছে রাইট ডকুমেন্টেশন। কেন করবো রাইট ডকুমেন্টেশন? ফর নট ডাবলিং, মানে যাতে আমি পেশেন্টকে ডবল ইঞ্জেকশন বা ডবল ডোজ না পড়ে যায়, সে কারণে আমাকে ডকুমেন্টেশন করে রাখতে হবে। ধরো তুমি মর্নিং শিফটে ডিউটি করলে, কোনো একটা পেশেন্টের যে সেফট্রিয়াক্সন ইঞ্জেকশন ছিল সকাল 8টার সময়, বা সকাল 6টার সময়, তোমার নাইট ডিউটি ছিল, ধরো সকাল 6টার সময় হচ্ছে জোন ইঞ্জেকশন ছিল, তুমি দিয়ে দিয়েছো, কিন্তু তুমি ডকুমেন্টেশন করোনি। তাহলে সেক্ষেত্রে নেক্সট যিনি আসবেন ডিউটিতে, উনি তো বুঝতে পারবেন না যে তুমি যে ইঞ্জেকশনটা দিয়েছো কি দাওনি, কারণ কি ডকুমেন্টেশন করা নেই। তাহলে কি হবে, পেশেন্টের দুটো ডোজ পড়ে যাবে, মানে ডবল ডোজ পড়ে যাবে। তো এই ডবল ডোজ যাতে না পড়ে, সেই কারণেই হচ্ছে রাইট ডকুমেন্টেশন। সেকেন্ড রাইটটা ইপসাবেরা, সেকেন্ড রাইট হচ্ছে তোমার রাইট ট্রাক। আমি দিয়ে দেবো PDF এ, তোমরা দেখে নেবে। তোমরা এখন শুধু বুঝে নাও যে কোনটাতে কি হচ্ছে। হ্যাঁ, দেন নাম্বার 8 হচ্ছে রাইট ইভালুয়েশন। রাইট ইভালুয়েশনে কি বুঝবো আমরা, কি করে বুঝবো, যে আস্ক ফর ইমপ্রুভমেন্ট, মানে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব যে আপনাকে যে ইঞ্জেকশন দিলাম বা আপনি যে মেডিসিন পেলেন, এখন আপনার কেমন লাগছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, সেটা আমরা রাইট ইভালুয়েশনে বুঝবো। দেন হচ্ছে 9 নাম্বার, যে রাইট টু এডুকেশন। পেশেন্টকে হচ্ছে এডুকেশন করতে হবে। যদি পেশেন্ট জিজ্ঞেস করে যে মানে ধরো কোনো কিছু নিয়ে যদি পেশেন্ট জিজ্ঞেস করে তোমাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে এডুকেশন করা। দেন নাম্বার 10, রাইট টু রিফিউজ। রাইট টু রিফিউজ নাম্বার 10 কি বলছে, যে ইফ রিফিউজ দেন সিগনেচার দ্য পেশেন্ট ইন BST। ধরো তুমি কোনো একটা পেশেন্টকে ইঞ্জেকশন দিতে গেলে, কিন্তু সেই পেশেন্ট রিফিউজ করলো যে সিস্টার আমি ইঞ্জেকশন নেব না, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু জোর করে তাকে ইঞ্জেকশন দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে পেশেন্টের সিগনেচার নিতে হবে কিসে, BST তে, যে বেড হেড টিকিট যে রয়েছে সেই BST তে সিগনেচার নিতে হবে যে পেশেন্ট স্বইচ্ছায় ইঞ্জেকশন নিতে চাইছে না। ঠিক আছে, এটা শুধুমাত্র এক্সেপশন কোন ক্ষেত্রে, সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে। সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে এটা এক্সেপশন, ঠিক আছে, মানে মেনটেন হয় না সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে, কারণ ওরা তো নিজেরাই তখন বোঝে না। আচ্ছা, এখান থেকে যে 5 রাইট দেওয়া আছে, এটা পড়ার প্রয়োজন নেই, আমি দিয়ে দেবো, তোমরা ওই 10 রাইটসটাই পড়বে। হুম, আচ্ছা, এখানে একটা দেখো দেওয়া আছে যে সিস্টেম ফর ওয়েট এন্ড মেজারমেন্ট, ইউজ 3 সিস্টেম, মানে আমরা ওয়েট এন্ড মেজারমেন্টের ক্ষেত্রে কটা সিস্টেম মেনটেন করছি, 3টে। কি কি, একটা হচ্ছে মেট্রিক সিস্টেম, যেটা বেসিক ইউনিট ফর মেজারমেন্ট, আর কি মিটার, মিটার ফর লাইনার ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি, মিটার ইউজ করছি। এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো। লিটার হচ্ছে ফর ভলিউম, ভলিউমের ক্ষেত্রে আমরা লিটার ইউজ করে থাকি, আর ওয়েটের ক্ষেত্রে আমরা গ্রাম গ্রাম ইউজ করে থাকি। এখানে দেখো যে ওয়েট এর বেসিক ইউনিট কি, গ্রাম, এটাই আসতে পারে, আর কিছু না, সেরকমও না ইম্পর্টেন্ট, জাস্ট দেখে রাখো। হ্যাঁ, রাইটস গুলোর নাম্বার আছে পরপর।
আমি নোট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে তুলে নিতে পারো আমার নোট থেকে। আচ্ছা, নেক্সট দেখো, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা তোমাদের যখন তোমরা স্টাফ নার্স গ্রেড 2 তে সিলেকশন হয়ে যাবে তখন তোমরা এটা মেনটেন করতে হবে ডিউটি যখন করবে। তো কি রয়েছে ফর্মুলাটা দেখো, ডোজ ক্যালকুলেশন ফর্মুলা। এখানে তোমাদের মনে রাখতে হবে যে ডোজ ক্যালকুলেশন ফর্মুলায় কি দেওয়া আছে, যে ডোজ অন হ্যান্ড ডিভাইডেড বাই কোয়ান্টিটি অন হ্যান্ড অর ভলিউম। মানে এখানে বলছে যে ডোজ ডিজায়ার, ডোজ ডিজায়ার বলতে কি, ডিজায়ার ডোজ বলতে আমরা কি বুঝি, যে হোয়াট ডক্টর হ্যাজ আস্কড আস টু গিভেন, মানে ডক্টর আমাদেরকে কত পরিমাণ দিতে বলেছেন, এটা হচ্ছে ডিজায়ার ডোজ, ঠিক আছে। আর অ্যাভেলেবল ডোজ মানে কি, বা কোয়ান্টিটি ডিজায়ার বলতে কি বুঝি, যে রেডিমেড অ্যাম্পুল অর ভায়াল কনসেন্ট্রেশন, মানে তোমার কাছে যে ভায়াল বা অ্যাম্পুল রয়েছে তাতে কতটা রেডি হয়ে আছে, মানে কতটা আছে। এখানে বুঝতে পারলে সবাই যে ডিজায়ার ডোজ আর হচ্ছে তোমার কোয়ান্টিটি ডিজায়ার্ড এর মধ্যে বুঝতে পেরেছো? ডিজায়ার ডোজ মানে ডক্টর তোমাকে কতটা অ্যাডভাইস করেছে, ধরো বিএসটি তে ডক্টর লিখেছে, ঠিক আছে, ধরো এমন লিখেছে ডক্টর অ্যাডভাইস করেছে 20 mg ফুসেমাইড বাট অ্যাভেলেবল অ্যাম্পুল 40 mg ইন 2 ml, ঠিক আছে। তাহলে এখানে ডিজায়ার ডোজ আমরা কোনটাকে বলবো, যে 20 mg ফুসেমাইড অ্যাডভাইস করেছেন ডক্টর, তাহলে ডক্টর যে অ্যাডভাইস করেছে 20 mg ফুসেমাইড, সেটাকে আমরা বলছি ডিজায়ার ডোজ, মানে ডক্টর অ্যাডভাইস করেছে যে এতটা দিতে হবে, মানে যেটা তোমাকে দিতে হবে। আর অ্যাভেলেবেল তোমার কাছে কতটা রয়েছে, যে 40 mg ইন 2 ml, তাহলে 2 ml কত থাকছে 40 mg, এটা হচ্ছে তোমার অ্যাট হ্যান্ড, মানে তোমার কাছে আছে, তোমার হাতে আছে, যেটা অ্যাম্পুলে বা হচ্ছে ভায়ালে রয়েছে, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমাদের যদি মনে না থাকে আমি আমার খাতা থেকে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, যে ফিজিশিয়ান হ্যাভ অর্ডার 625 mg amoxicillin but it is supplied as a liquid suspension containing 250 mg in 5 ml. How much volume the nurse administer? বলছে এখানে ডক্টর কত অ্যাডভাইস করেছে, যে 625 mg অ্যামোক্সিসিলিন দিতে বলেছেন, কিন্তু কত সাপ্লাই রয়েছে, যে 5 ml এ 250 mg সাপ্লাই রয়েছে। তাহলে এখানে কিভাবে বের করবে, এই যে দেখো 250 mg, মানে 250 mg টা কি হলো, দুশো পঞ্চাশ mg ডিভাইডেড 5 ml, এটা হচ্ছে তোমার রেডি রয়েছে, মানে অ্যাম্পুলে আছে, ইজিক্যাল টু 625 mg, এটা ডিজায়ার মানে ডক্টর দিতে বলেছেন, দিয়ে তোমার যেটা বেরোলো অ্যান্সার সেটা হচ্ছে 12.5 ml, এটা হচ্ছে তোমাদের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, গজটা, আচ্ছা পি রয়, গজ বলতে আমরা বুঝি যে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য নিডিল, নিডিলের যে ইন্টারনাল ডায়ামিটার রয়েছে সেটাকে আমরা গজ বলি, গজ যত বেশি হবে নিডিল তত সরু হবে। হুম, ঠিক আছে। আর এখানে দেখো সাম স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন কিছু রয়েছে এখানে, যেমন হচ্ছে এসি, তারপরে পিসি, এসি মানে হচ্ছে বিফোর মিল, পিসি মানে আফটার মিল, এগুলো মনে রাখবে একটু, ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো যেগুলো। এইচএস, তারপর হচ্ছে ওডি, ওয়ান্স এ ডে, এগুলো একটু মনে রাখবে, এগুলো তোমরা ট্রেনিং এই পড়ে নিয়েছো, তবু আরেকবার দেখে নেবে, ঠিক আছে। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাস এই পর্যন্তই, নেক্সট আমরা আইভি ইনফিউশনটা স্টার্ট করছি। আচ্ছা, এখানে তোমরা একটু দেখে নাও যে টাইপস অফ ইনজেকশন কি কি রয়েছে। প্রথমে দেখো যে লেয়ার রয়েছে সেটা হচ্ছে এপিডার্মিস, সেকেন্ড হচ্ছে ডার্মিস, থার্ড হচ্ছে সাবকিউটেনাস টিস্যু, এন্ড দেন হচ্ছে মাসল।
তো আমরা আমরা যে ইন্ট্রাডার্মাল ইনজেকশন ইউজ করছি সেটা কত, আমাদের বইয়ে রয়েছে 5 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল, তো সেটাই মনে রাখবে, এখানে 10 to 15 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো যে ইন্ট্রাভেনাস যে 25 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল গুলো তোমরা ডব্লিউবিএনসির বই থেকে পড়বে, এখানে জাস্ট ছবিটা দেখে নাও যে কোথায় কিভাবে ইনজেকশনটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। সাবকিউটিনাস দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ইন্ট্রামাসকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, আচ্ছা আমরা আইভি ইনফিউশন স্টার্ট করার আগে দেখে নেব যে কোথায় কি ভেন রয়েছে। আচ্ছা, ভেন আর আর্টারির মধ্যে কি ডিফারেন্স রয়েছে বলো একটু তোমরা। ভেন হলো দেখতে পাচ্ছি না সবাই, কণিকা পাত্র, আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, আর ভেন ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, এক্ষেত্রে বলো তো যে পালমোনারি ভেন কি ধরনের ব্লাড হচ্ছে ক্যারি করে। পালমোনারি ভেন কি ধরনের ব্লাড ক্যারি করে? অক্সিজেনেটেড ব্লাড। আর পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই পারছো। তাহলে এখানে দেখো যে প্রথমে দেখো, প্রথমে যেটা বা সাইডে রয়েছে, মানে আমাদের বা সাইডে, তোমরা যদি দেখো তাহলে তোমাদের দিক থেকে বা সাইডে যে সাবক্লেভিয়ান ভেন, ঠিক আছে। তারপর দেখো অক্সিলারি ভেন, তারপর আছে কেফালিক ভেন, তারপরে ব্র্যাকিয়াল ভেন, তারপরে হচ্ছে ব্যাসিলিক ভেন, ঠিক আছে। মিডিয়ান কেফালিক ভেন আর মিডিয়ান ব্যাসিলিক ভেন, এটা যে অ্যান্টিকিউবেটাল ফোসা এটাকে বলছে, এই পোর্শনটাকে। তারপরে দেখো রেডিয়াল ভেন, আলনার ভেন আর মিডিয়ান ভেন হয়ে গেল। এবার তোমার হচ্ছে যদি হাতে দেখো তাহলে সেক্ষেত্রে কি থাকছে, কেফালিক ভেন থাকছে, ডরসাল কেফালিক, ব্যাসিলিক ভেন, আর হচ্ছে ডরসাল ভেনাস আর্চ আর ডরসাল মেটাকার্পালস। এটা দরকার নেই, এখানে যেটা মেইনলি ইউজড হয় সেটা হচ্ছে ব্যাসিলিক ভেন অ্যান্ড কেফালিক ভেন। তোমরা দেখে নিলে যে কোথায় কি ভেন রয়েছে। এবার দেখো ইন্ট্রাভেনাস ইনফিউশন। আচ্ছা, ইনফিউশন বলতে আমরা কি বুঝি? ইনফিউশন বলতে আমরা বুঝি যে বডিতে যখন কি হচ্ছে লার্জ অ্যামাউন্ট ফ্লুইড ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন আমরা বলছি যে ইনফিউশন। ট্রান্সফিউশন কখন বলবো? বডিতে যখন ভলিউম অফ ব্লাড ইন্ট্রোডিউস করা হয়, মানে বডিতে যখন ব্লাড ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ট্রান্সফিউশন। আর ইন্ট্রাভেনাস ট্রান্সফিউশন কখন বলবো? যখন আমরা কি করছি, ভেন এর মধ্যে, মানে ভেনের মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ সলিউশন, ড্রাগ অর ব্লাড কম্পোনেন্ট, যেমন প্লাজমা, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো কি করছি, ইন্ট্রোডিউস করছি, তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রাভেনাস ইনফিউশন। প্রত্যেকের বোঝা গেছে ইনফিউশন, ট্রান্সফিউশন এন্ড ইন্ট্রাভেনাস ইনফিউশনের মধ্যে ডিফারেন্স? ওকে,
আচ্ছা, পারপাস, ইন্ট্রাভেনাস ইনফিউশন যে আমরা দেব, কেন দেব, কি পারপাসে দেব? টু সাপ্লাই ফ্লুইড, ইলেকট্রোলাইট অর নিউট্রিয়েন্ট ইফ পারসন আনএবল টু টেক বাই মাউথ। যদি কোনো পারসন মুখ দিয়ে খেতে পারছে না, মানে আনএবল টু টেক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লুইড সাপ্লাই দেওয়ার জন্য বা ইলেকট্রোলাইট বা নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়ার জন্য কি করছি, ইন্ট্রাভেনাস ইনফিউশন দিয়ে থাকছি। আর কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? টু ট্রিট শক, যদি কোনো পেশেন্ট শক হয়, শকে চলে যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা ইন্ট্রাভেনাস ইনফিউশন দিয়ে থাকি। মেডিকেশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা দিয়ে থাকি। আর কি, ডাইলুয়েট টক্সিন ইন সেপ্টিসেমিয়া, যদি কোনো পেশেন্টের কি হয়, টক্সিন সেপ্টিসেমিয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা হচ্ছে ইন্ট্রাভেনাস ইনফিউশন দিয়ে থাকি। এখানে দেখো যে ভেনি পাংচার বলতে আমরা কি বুঝি? পাংচার অফ এ ভেন বাই এ শার্প রিজিড স্টিলেট, মানে যেটা ফর এক্সাম্পল নিডল, typically to obtain a specimen of blood or start an IV হচ্ছে infusion and to injection a medication। মানে এখানে বলতে চাইছে ভেনি পাংচার মানে কি, যখন আমরা ভেনকে কোনো একটা শার্প স্টিলেট দিয়ে কি করছি, পাংচার করছি, মানে ফুটো করছি, তখন সেটাকে আমরা বলছি যে ভেনি পাংচার, মানে ভেনকে আমরা পাংচার করছি, ঠিক আছে। কেন করছি? স্পেসিমেন অফ ব্লাড, মানে স্পেসিমেন অফ ব্লাড স্পেসিমেনের জন্য করতে পারি, আইভি ইনফিউশনের জন্য করতে পারি, বা মেডিকেশন ইনজেক্ট করার জন্য আমরা করতে পারি, যেটাকে আমরা চ্যানেল বলে থাকি। তারপর দেখো যে আমরা ভেনি পাংচার যে করব, সেক্ষেত্রে কোন কোন যে ভেন আমরা সিলেক্ট করব। তো মোস্ট কমন যেটা আমরা সিলেক্ট করে থাকি যে মিডিয়ান বেসালিক অর মিডিয়ান কেফালিক ভেন অফ ফোরাম। তোমরা দেখলে যে কোথায় কোন ভেন রয়েছে, তো ফোরামে যে কেফালিক ভেন বা মিডিয়ান ব্যাসিলিক ভেন রয়েছে, সেই ভেনটাকে আমরা মোস্ট কমন ইউজ করে থাকি। এখানে কোশ্চেন হতে পারে যে মোস্ট কমন আমরা কোন ভেন সিলেক্ট করে থাকি, ঠিক আছে। আর দেখো যে নিওনেট আর চিলড্রেনদের ক্ষেত্রে কোন ভেন আমরা ইউজ করে থাকি, ইউজুয়ালি স্ক্যাল্প ভেন বা নেক অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিস যে ভেন রয়েছে, সেই ভেনগুলো আমরা ইউজ করে থাকি। এখানে দেখো ডোন্ট চুজ, মানে কোন কোনগুলো আমরা চুজ করব না, কোন কোন ভেন অ্যাভয়েড করব আমরা। তো অ্যাভয়েড অ্যান্টিকিউবিটাল ভেন, যেটা হচ্ছে কি ইনার এলবো, মানে এলবো জয়েন্ট যে রয়েছে, এলবো জয়েন্টের ইনার পোর্শনে যে অ্যান্টিকিউবিটাল ভেন রয়েছে, সেখানে আমরা হচ্ছে চুজ করব না ওই ভেন। কেন করব না? কারণ ইনক্রিজড রিস্ক অফ ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য এলবো ফ্লেকশন, যখন কি করছে, এলবো ফ্লেকশন করছে, তখন কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকবে। তো সেই কারণে আমরা এই ভেন হচ্ছে সিলেক্ট করব না। আর কি বলেছে, নট ইউজ ভেন ইন এরিয়া অফ সার্জারি ফিস্টুলার শান্ট ডিভাইস, যদি হচ্ছে কারণ কোনো এরিয়াতে সার্জারি হয়ে থাকে বা ফিস্টুলা থাকে বা শান্ট ডিভাইস করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভেনি পাংচার করব না। আর কি, যে অ্যাভয়েড প্যারালাইজড অর ট্রমাটিক আর্ম, যদি কোনো একটা পেশেন্টের ধরো যে হাতে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে, ধরো বাম হাতে প্যারালাইজড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বাম হাত সবসময় কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, আমরা ইউজ করতে পারবো না। কারণ কি, বিকজ ইনক্রিজড রিস্ক অফ এম্বোলিজম অ্যান্ড থ্রম্বোফ্লেবাইটিস ডিউ টু পোর ভেনাস রিটার্ন। কারণ কি, যে এখানে কি হতে পারে, এম্বোলিজম বা থ্রম্বোফ্লেবাইটিস হওয়ার একটা চান্স থাকতে পারে। কেন? পোর ভেনাস রিটার্ন, যেহেতু ভেনাস রিটার্ন কি হচ্ছে, পোর হচ্ছে, সেই কারণে। আচ্ছা, এম্বোলিজম বলতে কি বুঝি বলো তোমরা কেউ? এম্বোলিজম কাকে বলবো, কখন বলবো? মুভিং ব্লাড ক্লট, মুনমুন, ঠিক আছে, একদম ঠিক, মুভিং ব্লাড ক্লটকে আমরা এম্বোলিজম বলে থাকি। তারপর এখানে দেখো যে সাইজ, ভাস্কুলার অ্যাক্সেস ডিভাইসেস অর আইভি ক্যাথেটার্স, মানে আমরা যে আইভি ক্যাথেটার্স ইউজ করছি তার কি কিছু সাইজ রয়েছে। তো কি কি সাইজ আমরা কমনলি ইউজ করে থাকি?
দেখো 14, 16 and 18 gauge needle device used in emergency for blood transfusion। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করে থাকছি, যে 14, 16, 18 গজ নিডল যেটা রয়েছে সেটা ইমার্জেন্সি পারপাসে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে। মেনলি এখানে তোমরা 18 গজটা মনে রাখবে, 14 বা 16টা খুব একটা না, 18 গজটা এক্সামে আসে, যে 18 গজ নিডল এমার্জেন্সি পারপাসে বা ব্লাড ট্রান্সফিউশনে ইউজ হয় কিনা। আচ্ছা, 18 গজ যে নিডল, তার কালারটা তোমরা বলতে পারবে যে কি কালারের হয়? গ্রিন কালার, ঠিক আছে। তার নেক্সট দেখো 20 and 21 gauge needle device used in fat emulsion infusion। ফ্যাট ইমালশন ইনফিউশন বলতে আমরা কি বুঝি, যে মিক্সচার অফ অয়েলি অ্যান্ড ওয়াটারি লিকুইড, অয়েলি অ্যান্ড ওয়াটারি লিকুইড যখন মিক্সচার হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, ফ্যাট ইমালশন ইনফিউশন। তো এই ক্ষেত্রে আমরা যে গজ নিডল ইউজ করছি সেটা হচ্ছে 20 and 21। নেক্সট দেখো 22 or 24 gauge needle device are used for standard IV fluids and for clear liquid IV medication। মানে এখানে বলতে চাইছে যে স্ট্যান্ডার্ড আইভি যে ফ্লুইডস বা ক্লিয়ার লিকুইড আইভি মেডিকেশন যেগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা 22 or 24 গজ নিডল ইউজ করে থাকি। দেন দেখো 24, 25 and 26 gauge needle use in small vein and newborn। নিউবর্নদের ক্ষেত্রে আমরা কত নিডল ইউজ করে থাকি, যে 24, 25 আর 26। হুম, 26টাই মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে না। আচ্ছা, 14, 16, 18 অরেঞ্জ, গ্রে, গ্রিন অন্তরা অধিকারী, 20 হচ্ছে পিঙ্ক, 20, 24 ব্লু, ইয়েলো। হ্যাঁ, একদম ঠিক। কালার কোড গুলো তোমরা মনে রাখবে, এখানে কালার কোডে দেওয়া নেই, আমি কালার কোডটা তোমাদের দিয়ে দেবো। দেন দেখো টাইপ অফ ক্যাথেটার্স, কি কি ধরনের ক্যাথেটার্স আমরা ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে পিভিসি, পেরিফেরাল ভেনাস ক্যাথেটার। এখানে পিভিসির ফুল ফর্মটা মনে রাখবে, যেটা হচ্ছে পেরিফেরাল ভেনাস ক্যাথেটার। তোমাকে শর্ট ফর্ম দিয়ে দিল যে পিভিসির ফুল ফর্ম কি, তখন তোমাদের ওই ফুল ফর্মটা লিখতে হবে, যে পেরিফেরাল ভেনাস ক্যাথেটার। না, 21 and 25 গজ নিডল এটা সচরাচর ইউজ হয় না, এটা বইয়ে দেওয়া আছে। কিন্তু তোমাদের যেটা মেনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে 14 গজ, 16 গজ, 18 গজ, 20, 22, 24, 26 এই কয়েকটা গজ মনে রাখতে হবে, ঠিক আছে। আমি আমার খাতা থেকে তোমাদের কালার কোডটা দিয়ে দেবো, সাইজ অ্যান্ড কালার কোড আর পারপাস। দেখো এখানে পেরিফেরাল ভেনাস ক্যাথেটার বলতে আমরা কি বুঝি, ইট ইউজেস ফর ব্রিফ ইনফিউশন থেরাপি ফর লেস দ্যান 2 উইকস। যখন আমরা কি করছি, যে 2 উইকস এর কম ইউজ করছি ইনফিউশন থেরাপিতে, তখন সেটাকে আমরা বলছি পেরিফেরাল ভেনাস ক্যাথেটার। আচ্ছা, পেরিফেরাল অ্যান্ড সেন্ট্রালের মধ্যে ডিফারেন্স তোমরা জানো তো সবাই, বলো দেখি। পেরিফেরাল ভেন মেনলি, মানে পেরিফেরাল যে ক্যাথেটার আমরা ইউজ করছি মেনলি হাতে পায়ে, মানে এক্সট্রিমিটিসে যে ভেন গুলো রয়েছে এগুলোকে পেরিফেরাল ভেন বলছে, ঠিক আছে। তো এই ভেন গুলোতে যখন আমরা ক্যাথেটার ইউজ করছি তখন সেটাকে আমরা পেরিফেরাল ভেনাস ক্যাথেটার বলে থাকি। কতটা ক্যাথেটার সাইজ কতটা হয়, লেস দেন 3 ইঞ্চেস, মানে 3 ইঞ্চির কম হয়। ইট প্লেস ইনটু পেরিফেরাল ভেন, পেরিফেরাল ভেন এটা হচ্ছে প্লেস করা হয়। তো যে গজ ডিভাইস ইউজ করা হয় সেটা কি রকম হয়, বাটারফ্লাই অর স্ক্যাল্প ভেন সেট হয়। তারপর এখানে দেখো যে বাটারফ্লাই যে আমরা ভেন বা ইউজ করছি ক্যাথেটার, সেটা কি রকমের সেখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা শুধু স্টার মার্ক গুলো দেখে নেবে। যে এই যে এখানে দেখো যেমন দেওয়া আছে যে চেঞ্জ
বাটারফ্লাই যে আমরা ইউজ করছি সেটা কতক্ষণ পর পর আমরা চেঞ্জ করতে পারবো? চেঞ্জ 72 to 96 আওয়ার্স ইনটু অ্যাডাল্ট। অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা 72 থেকে 96 আওয়ার্স এর মধ্যে আমরা চেঞ্জ করব। আর চিলড্রেন অ্যান্ড ওল্ড এজদের ক্ষেত্রে নট চেঞ্জ টিল কমপ্লিকেশন অ্যারাইজেস। যদি কোনো কমপ্লিকেশন না অ্যারাইজ হয় তাহলে সেক্ষেত্রে ওল্ড এজ অ্যান্ড চিলড্রেনদের ক্ষেত্রে আমরা চেঞ্জ করব না। আরেকটা এখানে পয়েন্ট রয়েছে যে ইনফিল্ট্রেশন ইজ দ্য মেন ড্রব্যাক অফ বাটারফ্লাই। আমরা যে বাটারফ্লাই ইউজ করছি সেক্ষেত্রে ইনফিল্ট্রেশনটা মোস্ট হচ্ছে ড্রব্যাক, মানে ইনফিল্ট্রেশন হওয়ার চান্স বেশি থাকে। ইনফিল্ট্রেশন বলতে আমরা কি বুঝি? ইনফিল্ট্রেশন বলতে আমরা যখন সারাউন্ডিং টিস্যুতে কি হচ্ছে যে ফ্লুইড জমতে থাকছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন বুঝতে পেরেছো সবাই? ফ্লুইড বা ব্লাড যখন কি হচ্ছে ব্লাড ভেসেল থেকে আশেপাশের টিস্যুতে জমা হতে থাকছে। কেন জমা হচ্ছে? যে নিডল ডিসপ্লেসমেন্ট ইন সাবকিউটেনিয়াস যে টিস্যু হওয়ার কারণে, মানে সাবকিউটেনিয়াস যে টিস্যু রয়েছে সেখানে কি হচ্ছে নিডল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার কারণে আশেপাশে যে টিস্যুগুলো রয়েছে সেখানে কি হচ্ছে ব্লাড বা ফ্লুইড জমতে থাকছে। তো এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। যার জন্য সোয়েলিং হচ্ছে পাইল। তারপর নেক্সট দেখো পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার, যেটাকে আমরা পিআইসিসি বলছি। পিআইসিসি ফুল ফর্মটা মনে রাখবে, পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার। It can be used for 2 to 6 weeks at particular insertion site, mainly for home. ধরো কোন একটা পেশেন্ট বাড়িতে রয়েছে কিন্তু তাকে কি করা হয়েছে যে পিআইসিসি করা হয়েছে, কতদিনের জন্য এটা আমরা ইউজ করতে পারি? 2 to 6 weeks এর জন্য। Mainly inserted through antecubital fossa via mainly basilic vein, but median and হচ্ছে cephalic vein also may use. আমরা মেন কোথায় এটা ইউজ করি? যে অ্যান্টিকিউবিটাল ফোসা ভায়া মেইনলি ব্যাসিলিক ভেন, যে ব্যাসিলিক ভেন বা মিডিয়াল বা কেফালিক যে ভেন রয়েছে সেটা আমরা ইউজ করে থাকি। মেন হচ্ছে ব্যাসিলিক ভেন। টিপ অফ দ্য ক্যাথেটার কোথায় থাকে? সাবক্লেভিয়ান ভেন অর সুপিরিয়র ভেনা কাভাতে থাকে। দেন নেক্সট দেখো সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বলতে আমরা কি বুঝি? সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বলতে এ ক্যাথেটার ইনসার্টেড ইনটু দ্য সুপিরিয়র ভেনা কাভা, মানে কি হচ্ছে যে সুপিরিয়র ভেনা কাভাতে যখন আমরা ক্যাথেটার ইনসার্ট করছি থ্রু দ্য ইন্টারনাল জুগুলার অর সাবক্লেভিয়ান ভেন, ইন্টারনাল জুগুলার অর সাবক্লেভিয়ান ভেনের মাধ্যমে যখন আমরা কি করছি সুপিরিয়র ভেনা কাভাতে ক্যাথেটার ইনসার্ট করছি, তখন সেই প্রসেসকে আমরা বলছি সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। ইট ইজ ইউজ টু ডেলিভার হাইপার অসমোলার সলিউশন, মনিটরিং অফ সেন্ট্রাল ভেনাস প্রেসার অ্যান্ড গিভ টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, যেটাকে আমরা টিপিএন বলি, অ্যান্ড অ্যাডমিনিস্টার মাল্টিপল ফ্লুইড অ্যান্ড মেডিকেশন। মানে পারপাস কি? যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইউজ করছি তার কিছু পারপাস রয়েছে। কি পারপাস? যে হাইপার অসমোলার সলিউশন ডেলিভার করার জন্য, মনিটর অফ সেন্ট্রাল ভেনাস প্রেসার অ্যান্ড হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার ক্ষেত্রে, এবং মাল্টিপল ফ্লুইড আর মেডিকেশন যদি আমরা দিয়ে থাকি পেশেন্টকে সেক্ষেত্রে ওটা ইউজ করা হয়। পজিশন, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের পজিশন ঠিকঠাক রয়েছে কিনা সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? যে কনফার্মেশন পজিশন বাই রেডিওগ্রাফিক বা এক্সরে এক্সামিনেশন। আমরা এক্সরে এক্সামিনেশন বা রেডিওগ্রাফিকের মাধ্যমে দেখে নিই যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের পজিশন ঠিকঠাক রয়েছে কিনা। সেন্ট্রাল লাইন। আচ্ছা, এখানে তোমরা বলো তো যে টাইপস অফ ফ্লুইড কি কি রয়েছে?
টাইপস অফ ফ্লুইডের মধ্যে রয়েছে হাইপোটনিক, আইসোটনিক এন্ড হাইপারটনিক। হাইপোটনিক কখন বলবো? হাইপোটনিক হচ্ছে লোয়ার অসমোলারিটি দেন ব্লাড, যখন কি হচ্ছে ব্লাডের থেকে অসমোলারিটি কি হচ্ছে কম হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি যে হাইপোটনিক। হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক, ঠিক আছে। আর আইসোটনিক বলতে কি বুঝি, যে ইকুয়াল অসমোলারিটি অ্যাজ দ্য ব্লাড, ব্লাড এবং অসমোলারিটি কি থাকছে, ইকুয়াল থাকছে, যেমন হচ্ছে এনএস কে আমরা বলতে পারি আরএল, এগুলো হচ্ছে আইসোটনিক সলিউশন। হাইপারটনিক কি, হায়ার অসমোলারিটি দেন দ্য ব্লাড, ব্লাড থেকে অসমোলারিটি কি হচ্ছে হায়ার হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হাইপারটনিক। আচ্ছা, তোমার হচ্ছে হাইপোটনিকের উদাহরণ দাও তো। সৌম্যদীপ বলো, সৌম্যদীপ। যেটাকে আমরা হাফ এনএস বলি, 0.45%, হাইপোটনিক। ঠিক আছে। আর আইসোটনিকের মধ্যে কি কি পড়ছে? এনএস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে আইভি ইনফিউশন যে আমরা দেবো পেশেন্টকে, তার কিছু কমপ্লিকেশনস রয়েছে। তো কমপ্লিকেশনের মধ্যে নাম্বার 1 কি, যে ইনফিল্ট্রেশন অফ ফ্লুইড অর এক্সট্রাভেসেশন অফ ব্লাড, যেটাকে আমরা হেমাটোমা বলি। ঠিক আছে, যদি হচ্ছে ফ্লুইডের ইনফিল্ট্রেশন হতে পারে, যদি ব্লাডের এক্সট্রাভেসেশন হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা হেমাটোমা বলে থাকি। The escape of fluid from blood vessels to the surrounding tissue due to penetration or displacement of needle into subcutaneous tissue, যখন কি হচ্ছে যে ফ্লুইড ফ্রম ব্লাড ভেসেল টু সারাউন্ডিং টিস্যু, তাহলে হচ্ছে সারাউন্ডিং টিস্যুতে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড কি হচ্ছে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে জমা হতে থাকছে, তখন সেটাকে আমরা বলছি ইনফিল্ট্রেশন। তার কিছু সাইন সিমটম রয়েছে যেটা ইম্পর্টেন্ট। ওই যে সাইন সিমটম গুলো কি কি, যে সোয়েলিং, পেন, হার্ডনেস, নামনেস এন্ড কোল্ডনেস অন সাইট। এখানে যেটা মেন তোমাদের মনে রাখতে হবে, যে ইনফিল্ট্রেশনে এখানে একটা কোশ্চেন আসে যে ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে যে কোল্ডনেস থাকে নাকি ওয়ার্ম থাকে, তাহলে মনে রাখতে হবে যে কোল্ডনেস থাকে। কোল্ডনেস মানে বুঝতে হবে যে ইনফিল্ট্রেশন, আর যদি ওয়ার্ম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস। তো দেখো তারপরে কি কি অ্যাকশন নিতে হবে, মানে ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে যদি কোনো একটা পেশেন্টের ইনফিল্ট্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে অলওয়েজ হ্যাং দ্য বটল অন আইভি স্ট্যান্ড 18 ইঞ্চ অর হচ্ছে 45 সেন্টিমিটার অ্যাবভ দ্য আইভি ইনসারশন সাইট। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে 18 ইঞ্চ, এটা কোশ্চিন আসে যে বটল কতটা উপরে কত ডিস্টেন্সে হচ্ছে ঝোলানো হয়, তো 18 ইঞ্চ অর 45 সেন্টিমিটার অ্যাবভ। ঠিক আছে, এখানে আর সেরকম নেই। তারপর দেখো যে সেপসিস, সেপসিস বলতে আমরা কি বুঝি, যে পায়োজনিক যে রিয়াকশন সেটাকে আমরা সেপসিস বলছি। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট দেখে রেখো তোমরা। তারপরে চলে আসো যে থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোফ্লেবাইটিস বলতে আমরা কি বুঝি, যে ইনফ্ল্যামেশন অফ এ ভেন ইন কনজাংশন উইথ দ্য ফর্মেশন অফ দ্য থ্রম্বাস। যে থ্রম্বোফ্লেবাইটিস কি বলছে, যে ইনফ্ল্যামেশন হচ্ছে ভেনের মধ্যে, তার সঙ্গে কি হচ্ছে ফর্মেশন অফ এ থ্রম্বাস, একটা থ্রম্বাস, মানে থ্রম্বাস হচ্ছে স্টেবল ক্লট ইন দা ভেন, ভেনের মধ্যে যখন একটা স্টেবল ক্লট, মুভেবল ক্লট তোমরা কি বললে, যে এম্বোলাই বা এম্বোলিজম। আর স্টেবল ক্লট বলতে কি বুঝি, যে হচ্ছে স্টেবল ক্লট বলতে বুঝি আমরা যে হচ্ছে থ্রম্বাস। এটা usually occurs in the extremity, most হচ্ছে frequently in leg। তাহলে থ্রম্বোফ্লেবাইটিস যে হচ্ছে কোথায় ইউজুয়ালি দেখা যায়, লেগে দেখা যায়।
দেন নেক্সট দেখো, নেক্সট দেখো সাইন সিমটম। এর কিছু সাইন সিমটম রয়েছে, যে রেডনেস হবে, তার সাথে সোয়েলিং হবে, বার্নিং পেন হবে, অ্যান্ড ওয়ার্মনেস ওভার দ্য সাইট, যেটা বললাম যে ইনফিল্ট্রেশনে কোল্ডনেস থাকছে, তার থ্রম্বোফ্লেবাইটিসে কি থাকছে, ওয়ার্মনেস থাকছে। তো এই দুটো মনে রাখতে হবে। তার সঙ্গে কি থাকছে, যে ফিভার, ট্যাকিকার্ডিয়া এন্ড ম্যালেজ। তো অ্যাকশন কি, যে ফার্স্ট যেটা অ্যাকশন, হয়তো তোমাদের ধরো ইন্টারভিউ যখন গেলে তখন তোমাদের বলতে পারে যে থ্রম্বোফ্লেবাইটিস হয়েছে একটা পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারপর দেখো যে যে এম্বোলিজম, এম্বোলিজম বলছে মুভেবল ক্লট ইনটু ভেন, এটা তোমরা দেখলে প্রত্যেকেই। তারপর দেখো সাইন সিমটম কিছু রয়েছে, এম্বোলিজমের কিছু সাইন সিমটম রয়েছে। কি কি সাইন সিমটম, যে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তার সাথে ডিপসনিয়া হবে, ট্যাকিকার্ডিয়া হবে, সাইনোসিস, ডিক্রিজড বিপি এন্ড অল্টার্ড কনসিয়াসনেস, মানে কনসিয়াসনেস কি হবে, অল্টার্ড হবে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাকশন কি নিতে হবে আমাদের, যে অ্যাপ্লাই টুর্নিকেট অ্যাবভ দ্য ভেনাস সাইড, তাহলে ভেনাস সাইডে কি করতে, টুর্নিকেট অ্যাপ্লাই করতে হবে। ইনফর্ম ডক্টর, ডক্টরকে ইনফর্ম করতে হবে, তার সাথে ভাইটাল সাইন হচ্ছে মনিটর করতে হবে, অ্যান্ড প্রিপেয়ার পেশেন্ট ফর সার্জারি অ্যান্ড এক্স-রে। আর এক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা পেশেন্টের এম্বোলিজম হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি সেই পেশেন্টকে কি পজিশন দেবে, টেন্ডেলেন বার্গ পজিশন উইথ লেফট সাইড, তাহলে লেফট সাইড করে টেন্ডেলেন বার্গ পজিশন দিতে হবে। এটা তোমরা কিন্তু স্টার মার্ক করে রেখো। হ্যাঁ, তারপর দেখো ফ্লুইড ওভারলোড, যে এক্সেস ফ্লুইড ইনটু ইন্ট্রাভেনাস কম্পার্টমেন্ট দেন দ্য নর্মাল ডিউ টু টু র্যাপিড অ্যান্ড এক্সেস ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওভার ফ্লুইড কখন আমরা বলবো, যখন কি হচ্ছে যে ইন্ট্রাভেনাস কম্পার্টমেন্টে এক্সেস ফ্লুইড হয়ে যাচ্ছে নর্মালের থেকে, তখন সেটাকে আমরা বলবো ফ্লুইড ওভারলোড। তো এই ক্ষেত্রে কিছু সাইন সিমটম কি, যে পালমোনারি এডিমা হতে পারে, যেমন ক্যারেক্টারাইজড বাই ডিসনিয়া, কাফ, রেড ফোর্থিস ফুটাম, তার সঙ্গে গার্গলিং সাউন্ড অন রেসপিরেশন, কার্ডিয়াক ফেলিওর হতে পারে, ইনক্রিজড বিপি মানে বিপি বেড়ে যেতে পারে, আর ওয়েট গেন হতে পারে। ঠিক আছে, তারপরে নেক্সট পয়েন্ট দেখো 6 নাম্বার, যে অসমোটিক ডায়াবেটিস। অসমোটিক ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি, যে প্যাসেজ অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন ডিউ টু র্যাপিড ইনফিউশন অফ ডেক্সট্রোজ, মানে লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন যখন কি করছে, প্যাসেজ পাস করছে র্যাপিড ইনফিউশন অফ ডেক্সট্রোজের কারণে, তখন সেটাকে আমরা বলছি অসমোটিক ডাইউরেটিক্স। মানে মেন কথা হচ্ছে যে ডেক্সট্রোজ ওভারলোড যখন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, যে অসমোটিক ডায়াবেটিক্স দেখা দিচ্ছে। এক্ষেত্রে কি হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, কোলাপসড হয়ে যেতে পারে। দেন নাম্বার 4 পেজ দেখো, যে ম্যানেজমেন্ট, এগুলো জাস্ট দেখে নেবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর দেখো যে রেগুলেশন অফ ফ্লো রেট, রেগুলেশন অফ ফ্লো রেট, রেগুলেশন অফ ফ্লো রেট বলতে কি বুঝি, যে এখানে হচ্ছে 15 ড্রপস, যেটাকে ড্রপ ফ্যাক্টর বলা হচ্ছে, যে 15 ড্রপস ফর্ম ইন 1 ml ফ্লুইড ইন নর্মাল ম্যাক্রো ড্রিপ ইনফিউশন সেট, মানে হচ্ছে কি, যে ম্যাক্রো কখন বলবো, 15 ড্রপ পার মিনিট, পার মিনিটে যদি 15 ড্রপ হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ম্যাক্রো হচ্ছে ড্রপ ফ্যাক্টর বলবো। আর মাইক্রো কখন বলবো, যে 16 ড্রপ পার মিনিট, মানে পার মিনিটে 60 ড্রপ যদি পড়ে তাহলে সেটাকে আমরা মাইক্রো ড্রপ ফ্যাক্টর বলবো। আর ব্লাডের ক্ষেত্রে আমরা ড্রপ ফ্যাক্টর কতটা মেনটেন করি, 10 ড্রপস পার মিনিট। এখানে বুঝতে পারলে সবাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাক্রো ড্রপ ফ্যাক্টর কখন বলবো, যে 15 ড্রপস পার মিনিট, পার মিনিটে যদি 15 ড্রপস হচ্ছে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ম্যাক্রো ড্রপ ফ্যাক্টর বলে থাকি, বা ম্যাক্রো ড্রপ ইনফিউশন সেট যেটা আমরা ইউজ করে থাকি। আর ব্লাডের ক্ষেত্রে হচ্ছে 10 ড্রপ পার
মিনিট, পার মিনিটে কত 10 ড্রপ, আর মাইক্রোর ক্ষেত্রে হচ্ছে 60 ড্রপ পার মিনিট। এবার ফিল্টার কি, ফিল্টার ইউজ করা হয় মোস্ট অফ সলিউশন 0.22 মাইক্রোমিটার ফিল্টার ইউজ করা হয়। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে তোমরা। ফিল্টার কতক্ষণ পর পর চেঞ্জ করা হয়, 24 to 72 আওয়ার্স। এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মুলা ফর ড্রপ ক্যালকুলেশন। আচ্ছা, ড্রপ ক্যালকুলেশনটা কিভাবে করা হয়? আচ্ছা, আইভি ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে যে এখানে দেখো দেওয়া আছে যে টোটাল ভলিউম অফ ফ্লুইড ইনফিউজড ইন ml ইনটু ড্রপ ফ্যাক্টর ড্রপ পার ml ডিভাইডেড বাই টোটাল টাইম অফ ইনফিউশন ইন মিনিট। মানে এখানে বলতে চাইছে যে টোটাল ভলিউম অফ ফ্লুইড ইনফিউজড ইন ml ইনটু ড্রপ ফ্যাক্টর ডিভাইডেড বাই টোটাল টাইম ইন মিনিট। ধরো এখানে তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো যে 1000 ml of NS is to be infused in 8 hours. What should be the rate of flow per minute? ধরো 1000 ml তোমাকে NS দেওয়া হলো, সেটা কতক্ষণ ইনফিউজড করতে বলেছে যে 8 আওয়ার্স মানে 8 ঘন্টা, তাহলে তার ফ্লো রেট কত হবে পার মিনিটে? পারবে বের করতে? শ্রেয়া দাস 42, না 42 হবে না। দেখো এখানে বলা হয়েছে যে টোটাল ভলিউম অফ ফ্লুইড, টোটাল ভলিউম অফ ফ্লুইড কত আছে 1000 ml, তাহলে 1000 হলো ইনটু ড্রপ ফ্যাক্টর। তো ড্রপ ফ্যাক্টর এখানে তোমার কি মেনশন করা আছে? আমি কি বলেছি যে ড্রপ ফ্যাক্টর কত, যে মাইক্রো ড্রপ ফ্যাক্টর নাকি হচ্ছে ম্যাক্রো ড্রপ ফ্যাক্টর? যখন দেখবে কোথাও কোনো কোশ্চেনে যদি এরকম থাকে যে কোনো ড্রপ ফ্যাক্টরই মানে মেনশন করা নেই, মাইক্রো নাকি মানে 15 ড্রপস পার মিনিট বা 60 ড্রপ পার মিনিট এরকম দেওয়া নেই, উল্লেখ করা নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে ম্যাক্রো ড্রপ ফ্যাক্টর ধরে নিতে হবে, মানে 15 ড্রপ পার মিনিট এটাই ধরতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে ধরো যে 1000 মানে 1000 ml ইন্টু 15 ডিভাইডেড বাই 8 ইন্টু 60, তাহলে কত হচ্ছে? হচ্ছে না, অ্যান্সার আসছে না ঠিকঠাক। অন্তরা অধিকারী একদম ঠিক বলেছো, 31 ড্রপস পার মিনিট। তাহলে কত হবে 31 ড্রপস পার মিনিট, এটা হচ্ছে অ্যান্সার। এই ফর্মুলাটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চিন আসবেই আসবে, একটা হলেও কোশ্চিন আসবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো নেক্সট আমরা পড়বো ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন বলতে আমরা কি বুঝি? The replacement of blood or one of its component to restore blood volume, raise hemoglobin level, treat deficiency of plasma protein and clotting factor and provide antibodies. ব্লাড ট্রান্সফিউশন বলতে আমরা আমরা প্রত্যেকেই জানি যে ট্রান্সফিউশন মানে কি, সেটা প্রত্যেকেই জানি। এবার দেখো ব্লাড ট্রান্সফিউশন মানে হচ্ছে যে যখন আমরা কি করছি ব্লাড বা ব্লাডের কিছু কম্পোনেন্ট যখন আমরা কি করছি ট্রান্সফিউজ করছি, তখন সেটাকে বলছে ব্লাড ট্রান্সফিউশন। কেন করছি? হিমোগ্লোবিন লেভেলকে বাড়ানোর জন্য, বা প্লাজমা প্রোটিন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে সেটাকে ট্রিট করার জন্য, এবং হচ্ছে অ্যান্টিবডি প্রোভাইড করার জন্য। ঠিক আছে, দেন দেখো টাইপ অফ ব্লাড প্রোডাক্ট। ব্লাড প্রোডাক্টের মধ্যে কি কি টাইপ রয়েছে? তোমাদের ব্লাড পড়া হয়েছে? ও আচ্ছা, ব্লাড পড়া না হলে তো বুঝতে পারবে না। আচ্ছা মেরিনা বলো, কি বলবো আরেকবার?
আচ্ছা আজকে এতটাই থাকবে, ভেবেছিলাম কমপ্লিট করিয়ে দেবো। আচ্ছা তোমরা প্রত্যেকেই কি চাও যে আজকে ব্লাড ট্রান্সফিউশনটা থাক, অন্যদিন করাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ব্লাড ট্রান্সফিউশনটা আজকে পড়াচ্ছি না, তোমরা আগে ব্লাডটা পড়ে আসবে, ব্লাডের চ্যাপ্টারটা একবার পড়ে নেবে, হ্যাঁ। তোমাদের টিচার যদিও না পড়ান তো তাহলে তোমরা নিজেরাই একটু দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সবাইকে।